আগের পর্বে আমরা আলোচনা করেছি ছাতুবাবু ও লাটুবাবুর বাড়ির দুর্গাপূজা নিয়ে। সেই পর্বটি দেখে থাকলে আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন হাটখোলা দত্তবাড়ির প্রসঙ্গ। চলুন আজকের পর্বে তবে জেনে আসি কলকাতার এই বনেদি বাড়ির ইতিহাস এবং তাদের দুর্গা উৎসবের গল্প। উত্তর কলকাতার নিমতলা স্ট্রিটে হাটখোলা দত্তবাড়ি বনেদি বাড়িগুলোর মধ্যে অন্যতম। 1794 সালে জগৎরাম দত্ত এই বাড়িতে দুর্গাপূজা শুরু করলেও এই বাড়ির দুর্গাপূজার ইতিহাস কিন্তু অনেক দিনের। দত্ত বংশের সূচনা সেই কনৌজ থেকে। 980 খ্রিস্টাব্দে বঙ্গাধিপতি আদি সুর কনৌজ থেকে 5 বেদজ্ঞ ব্রাহ্মণের পাশাপাশি 5 জন উচ্চবর্ণের কায়স্থদেরও বাংলায় নিয়ে এসেছিলেন। আর তারা হলেন কালিদাস, দশরথ, মকরন্দ, বিরাট এবং পুরুষোত্তম। আর এই পুরুষোত্তম দত্তই হলেন কায়স্থকুলের অন্যতম তথা বঙ্গদেশে এই বংশের প্রথম পুরুষ। কথিত আছে তৎকালীন সময়ে যে সুতানুটি গোবিন্দপুর এবং কলকাতা গ্রাম তিনটি নিয়ে বর্তমানের কলকাতা শহরটি হয়েছে, সেখানকার সেই গোবিন্দপুর গ্রামটির নাম কিন্তু হয়েছিল এই দত্ত পরিবারেরই একজন অর্থাৎ জগৎরাম দত্তের পূর্বপুরুষ গোবিন্দশরণ দত্তের নাম অনুসারে। তাহলে বুঝতেই পারছেন এই বাড়ির শেখর কত পুরনো। তবে গোবিন্দপুরেই কিন্তু থিতু হয়নি পুরো পরিবার। দত্ত পরিবার ভাগ হয়েছে বারবার, কখনো হাওড়ার আন্দুলে, কখনো কলকাতার হাটখোলায়। অষ্টাদশ শতকের শেষ ভাগে আন্দুলের দত্ত চৌধুরী পরিবারের রামচন্দ্র দত্ত হাটখোলা অঞ্চলে বসতি স্থাপন করে শুরু করেন দুর্গাপূজা। পরবর্তীকালে তার পৌত্র জগৎরাম দত্ত 78 নম্বর নিমতলা ঘাট স্ট্রিটে বিরাট প্রাসাদ এবং ঠাকুর দালান তৈরি করে তাতে শুরু করেন দুর্গাপূজা। তিনি ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির পাটনা শাখার দেওয়ান। এই ঠাকুর দালান তৈরির সময় জগৎরাম বাবু সমস্ত তীর্থের মাটি দিয়ে দালানটি তৈরি করার ইচ্ছে প্রকাশ করেন। তার ইচ্ছে অনুযায়ী দ্বারকা, পুরী, কাশী, হরিদ্বার থেকে আনানো হয় মাটি। তখনকার দিনে যোগাযোগের তেমন কোনো মাধ্যম না থাকায় জলপথেই নৌকা বোঝাই করে গঙ্গার ঘাটে আনানো হয়েছিল সমস্ত তীর্থের মাটি, আর তা দিয়েই তৈরি হয়েছিল ঠাকুর দালান। আর সেখানেই 1794 সাল থেকে শুরু হয় দুর্গোৎসব। এখনও তা চলে আসছে বংশ পরম্পরায়। কালের প্রকোপে ঠাকুর দালান নষ্ট হয়ে গেলেও আজও সেই উঠোন আছে হাটখোলা দত্ত বাড়িতে। এই বাড়ির প্রতিমাতেও আছে বেশ কিছু বৈচিত্র্য। ছাতুবাবু ও লাটুবাবুদের বাড়ির মতনই এই বাড়িতেও দেবীর বাহন সিংহটি হয় ঘটক আকৃতির। সাবেক বাংলার রীতির প্রতিমাকে পরানো হয় ডাকের সাজ। মঠ চৌরি শৈলীর চালিতে থাকে মাটির অলঙ্করণ। তাতে আঁকা হয় কৃষ্ণলীলা এবং চণ্ডীর কাহিনী। এই বাড়ির দেবীকে কোনো বাহ্যিক শাড়ি পরানো হয় না। শিল্পীরা তাদের হাতের জাদুতে তুলি দিয়ে এঁকে দেন দেবীর পোশাক। ষষ্ঠীর দিন বেলবরণের মাধ্যমে ঠাকুরকে আবাহন করা হয়। বেলগাছের নিচে বাড়ির কুলদেবতা শালগ্রাম শিলাকে নিয়ে আসা হয়। এই বাড়িতে কিন্তু শুধু বেলবরণের সময় কুলদেবতা নিচে নামেন। অন্যান্য বনেদি বাড়িগুলোর মতো পুজোর দিনগুলোতেও থাকেন না তিনি ঠাকুর দালানে। দত্ত বাড়িতে আগে কুলগুরুর নামেই পুজো উৎসর্গ করা হতো। পুজো পরিচালনাও করতেন কুলগুরুই। এই বাড়িতে কেউ ব্রাহ্মণ না হওয়ায় পুজোর দায়িত্ব পালন করতে পারতেন না তারা। এখন আর সেই নিয়ম নেই। এখন সদস্যদের নামেই উৎসর্গ করা হয় পুজো। আগে বোধনের সময় থেকে পুজো পর্যন্ত 12 জন স্মৃতিতীর্থ পণ্ডিত দুর্গা নাম ও চণ্ডী নাম জপ করতেন। এখন পণ্ডিতের সংখ্যাও অনেক কমে গেছে। এই বাড়িতে কিন্তু নবমী ছাড়া পুজোর বাকি দিনগুলোতে অঞ্জলি দেন না বাড়ির লোক, এমনকি অষ্টমীর অঞ্জলিও নয়। নবমীতে দাক্ষিণান্ত হয়ে যাওয়ার পরেই পরিবারের সবাই অঞ্জলি দেন। অষ্টমীতে ক্ষীরের পুতুল বলি দেয়া হয়, সেটিও দেখতে পান না পরিবারের কেউই। জায়গাটি কাপড় দিয়ে ঘিরে রাখা হয়। আগে সিঁদুর খেলারও নিয়ম ছিল না। এখন অষ্টমীর দিন সন্ধি পুজোর শেষে সিঁদুর খেলেন বাড়ির মহিলারা। দশমীতে বিসর্জনের সময় অন্যান্য বনেদি বাড়িগুলোর মতো এই বাড়িতেও ছিল নীলকণ্ঠ পাখি ওড়ানোর নিয়ম। আগে মনে করা হতো নীলকণ্ঠ পাখি উড়ে গিয়ে কৈলাসে শিবকে খবর দেবে মায়ের ফেরার। কিন্তু সরকারের নিয়মে নীলকণ্ঠ পাখি রাখাতে নিষেধাজ্ঞা জারি হওয়ার পরে সেটি বন্ধ হয়। এই দত্ত বাড়িতে পুজোর জন্মলগ্ন থেকেই একই ভোগ দেয়া হয় দেবীকে।
আগে পুজো শুরুর সপ্তাহখানেক আগে থেকেই বড় বড় উনুন জ্বালিয়ে সারা দিন রাত ধরে তৈরি হতো নানা ধরনের মিষ্টি এবং নোনতা। এখন সেসবের পরিমাণও অনেক কমেছে। দেবীর ভোগে থাকে ঘি দিয়ে তৈরি সব সামগ্রী, নিমকি, জিলিপি, খাজা, দরবেশ ছাড়াও মুঠরি, লালমোহন, ঘি দিয়ে তৈরি বরফি, নারকেল পুর দেওয়া পিরাকি, গোলমরিচিয়া মতিচুর ইত্যাদি সবই থাকে। এছাড়াও ঠাকুরকে লুচি ও বাটা চিনি নিজ ভোগ অর্থাৎ ঠাকুরের জন্য নির্দিষ্ট বিশেষ ভোগ দেয়া হয়। তৎকালীন সময়ে ব্যবসায়ী থেকে জমিদারদের সম্মানই বেশি ছিল, তাই ব্যবসায়ীরা সবসময় চেষ্টা করতেন টাকা যতই ইনকাম করুক না কেন তা দিয়ে জমি কেনার। দত্তরাও তার ব্যতিক্রম কিছু ছিল না। তারাও ব্যবসার লভ্যাংশ দিয়ে খুলনা ও কলকাতা জুড়ে প্রচুর জমি কেনেন। কিন্তু কলকাতার বাবু কালচার বা সাবেকিয়ানা কখনোই তাদের স্পর্শ করেনি। সব বনেদি বাড়ির বাবুরা যখন বুলবুলির লড়াই, বাইজি নাচে পয়সা ওড়াতে ব্যস্ত, তখন এই বাড়ির সদস্যদের মধ্যে ধীরে ধীরে অঙ্কুরিত হতে শুরু করেছিল স্বদেশ প্রেম। রমেশচন্দ্র দত্ত, তরু দত্ত এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর মা প্রভাবতী দেবীও ছিলেন এই বাড়িরই সদস্য। তারা দুর্গাপুজোতেও অংশগ্রহণ করতেন। পরে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে এই পরিবার অরন্ধন পালন করে একে অপরকে রাখি পরিয়ে আন্দোলনে অংশগ্রহণও করেছিলেন। একসময় পুজোতেও ছাপ পড়ল দেশপ্রেমের। দ্বিজেন্দ্রলাল রায়ের বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ গানটি খুবই জনপ্রিয়তা পেয়েছিল সেই সময়। গানটি রচনা হওয়ার পরের বছর থেকেই দশমীর দিন দেবীর বিসর্জনের পর উচ্চকণ্ঠে গানটি গাইতে গাইতে গঙ্গার ঘাট থেকে বাড়িতে ফিরতেন দত্তবাড়ির সদস্যরা। সেই প্রথা আজও রয়ে গেছে দত্তবাড়িতে। আজও তারা বিসর্জনের পর একইভাবে এই গান গাইতে গাইতে বাড়িতে ফেরেন। আজকের পর্বটি তবে এতটুকুই থাক। পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো গল্প নিয়ে। আজ তবে আসি। ধন্যবাদ।